হ্যালো, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। ইতিমধ্যে তোমরা অনেকেই চলে এসেছো। তো চলো শুরু করা যাক। আবার যারা আসবে আস্তে আস্তে জয়েন করতে থাকুক, সমস্যা নেই। অ্যাজ আই সেড আর্লিয়ার যে উম, আমরা আজকে হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস করব। তো আমি তোমাদেরকে দুইটা এক্সপেরিমেন্ট দেখাবো। তো দুটোই হচ্ছে আমাদের যে ফর্মুলেটেড ডায়েট গুলো, যে মাছের যে ফিডটা আমরা ফর্মুলেটেড ফিডটা আমরা খাওয়াই, বা হচ্ছে সেটা কেনা হোক বা আমরা নিজেরাই ফার্ম মেড হোক, যেটাই হোক না কেন, সেটার হচ্ছে ফিডের যে ইয়েটা, মানে কতটুকু পরিমাণে লিপিড বা কতটুকু পরিমাণে প্রোটিন আছে, তো সেইটা হচ্ছে কিভাবে বের করা সম্ভব। তো সেটাই আমরা জানার চেষ্টা করব। তোমাদেরকে আমি ডিটারমিনেশন অফ প্রোটিন এটাও দেখাবো, আর ডিটারমিনেশন অফ লিপিড, এই দুইটা এক্সপেরিমেন্ট তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। তো লিপিডটা হচ্ছে একটু ছোট এবং সহজ, এটা দিয়ে শুরু করি। অলরেডি 27 জন পার্টিসিপেন্ট আছে, তো আর দেরি করব না। তবে দুটো এক্সপেরিমেন্টই একদমই সহজ এবং খুবই ছোট। আশা করি তোমরা বোর হবে না, এনজয় করবে, আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। তো আহ আমি যেটা বলছিলাম যে ফর্মুলেটেড ফিড বা স্যাম্পল যে ফিডটা, যে ফিডের আমরা লিপিড কন্টেন্টটা বের করব। হ্যাঁ, মানে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে কত গ্রাম লিপিড আছে এই হচ্ছে আমাদের ফর্মুলেটেড ফিডে, বা কত পার্সেন্ট লিপিড আছে। তো স্বভাবতই আসলে দেখা যায় যে হচ্ছে যে ফর্মুলেটেড ফিড গুলো আমরা বাজার থেকে কিনি, তো অনেক সময় তারা হচ্ছে যেটা লিখে রাখে তাদের ইয়েতে, ফিডে, যে এত পার্সেন্ট লিপিড আছে, এত পার্সেন্ট প্রোটিন আছে, এত পার্সেন্ট কার্বোহাইড্রেট আছে, ভিটামিন প্রিমিক্স আছে, এটা হয়তো অনেক সময় তারা দেয় না। তো এটা কতটুকু আছে সেটা শিওর হওয়ার জন্য এবং ফাইন্ড আউট করার জন্য আমরা এই এক্সপেরিমেন্টটা করে নিতে পারি। অবশ্যই এটা হচ্ছে ল্যাব এক্সপেরিমেন্ট, এবং যে ইয়েগুলো আছে, গভর্নমেন্টের যে ল্যাব গুলো আছে, প্লাস বিভিন্ন আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ল্যাব গুলো আছে, সেখানে এই ধরনের এক্সপেরিমেন্ট করা সম্ভব। তো সেটার জন্য আমরা কি করব, মেইন প্রিন্সিপালটা হচ্ছে আম, যে স্যাম্পলটা, ধরো আমরা 2 গ্রাম স্যাম্পল নিলাম, ফিডের 2 গ্রাম স্যাম্পল নিলাম। এই স্যাম্পলটাকে প্রথমে ইথার বা পেট্রোলিয়াম ইথারে আমাদেরকে হচ্ছে ইয়ে করতে হবে, দ্রবীভূত করতে হবে, এবং পরে এই যে সলভেন্টটা সেটাকে ইভাপোরেট করে নিতে হবে। তারপরে যেটুকু অবশিষ্ট অংশ থাকবে সেটাই থাকবে আমাদের ক্রুড ফ্যাট বা ক্রুড লিপিড, যেটাই যাই বলো না কেন। তাহলে প্রিন্সিপালটা কিন্তু খুবই ইজি। একটা সলভেন্টে, সেটা ইথার হতে পারে বা পেট্রোলিয়াম ইথারে, আমাদের স্যাম্পলটাকে আমরা মিক্স করব। এরপরে ওই সলভেন্টটাকে আমরা ইভাপোরেট করে ফেলবো, মানে উড়িয়ে দেব আমাদের ইয়ে থেকে, মিক্সচার থেকে। তারপরে যে অবশিষ্ট অংশ থাকবে সেটাই হচ্ছে ক্রুড ফ্যাট। তাহলে প্রিন্সিপালটা খুব ইজি, প্রসিডিউরটাও ইজি। তো সেটার জন্য আমাদের এই সক্সলেট অ্যাপারেটাসটা ব্যবহার করতে হবে। সক্সলেট অ্যাপারেটরটা হচ্ছে লিপিড কন্টেন্ট বের করার জন্য হামেশাই ব্যবহার করা হয়। এটা ভীষণই ইজি, এই ধরনের একটা যন্ত্র। এটার আউটলুকটা বিভিন্ন ল্যাবে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু মেইন কাজটা অনেকটা একই রকম। এই যে এক্সট্রাকশন থিম্বল যেটা দেয়া আছে, এই থিম্বল পেপারের মধ্যে আমাদের যে স্যাম্পলটা, যে ফিড স্যাম্পল, সেটাকে দেয়া হয়, এবং এখানেই হচ্ছে ওই যে সলভেন্টটা সেটা মিক্স করা হয়, এবং মিক্স করার পরে এটাতে হচ্ছে হিট দেয়া হয়। এরপরে ওই হিটিং এর পরে এটাকে আবার মাইক্রোওয়েভ করা হয়, ফলে ক্রুড ফ্যাটটা আমরা পাই। তো এটার এই যন্ত্রটা হচ্ছে, যদি আমরা বুঝতে চাই, তাহলে এটা হচ্ছে থিম্বল পেপার বা এক্সট্রাকশন থিম্বল যে চেম্বার, সেটা একটা আউটলেট ভালভ আছে, এখান থেকে বের করা যায় আমাদের যে অবশিষ্ট অংশ সেটা। আর নিচে দেখো একটা রিসিভিং ফ্লাস্ক আছে। এখানে এসেই আমাদের মেইন যে সলভেন্ট মিশ্রিত যে ইয়েটা,
ফ্যাটটা সেটা জমা হয় রিসিভিং ফ্লাস্কটা থেকেই পরবর্তীতে আবার ওভেনে নেওয়া হয়। আর এর উপরে দেখো এটা আছে হচ্ছে একটা কন্ডেন্সার, এইখানে যে উদ্বায়ী যে ইভাপোরেটেড যে ইয়েটা হয়ে যায় ওইটা আবার কন্ডেন্স করে ওইটাকে আবার শীতলীকরণের মাধ্যমে আবার এই চেম্বারে নিয়ে আসা সম্ভব হয়। তো এই খুবই ইজি একটা স্ট্রাকচার, একটু ডিফিকাল্ট না। মোটামুটি এটা মেইন তিনটা পার্ট নিয়ে গঠিত। একটা হচ্ছে সক্সলেট এক্সট্রাক্টর, যেটা এখান থেকে এই পর্যন্ত একটা রিসিভিং ফ্লাস্ক, আর একটা হচ্ছে কন্ডেন্সার। কন্ডেন্সারের কাজ হচ্ছে আমাদের ওই সলভেন্টটাকে হচ্ছে পুনরায় ঠান্ডা করে আবার এখানে প্রেরণ করা, আর রিসিভিং ফ্লাস্ক হচ্ছে আমাদের সলভেন্ট মিশ্রিত যে স্যাম্পলটা সেটা গ্রহণ করা। আর এই এক্সট্রাকশন সক্সলেট যে এক্সট্রাক্টর বা এক্সট্রাকশন যে চেম্বারটা, এটার কাজ হচ্ছে সলভেন্টের সাথে আমাদের স্যাম্পলটাকে মিক্স করা। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের সক্সলেট অ্যাপারেটাস। তো এটা কিভাবে কাজ করে এটা আমরা দেখে নিই। আমাদের যে মেইন প্রসিডিউরটা সেটা চালানোর জন্য কিছু ম্যাটেরিয়ালস লাগবে। তার মধ্যে আমাদের ডায়েটও লাগবে, প্রিপেয়ার ডায়েট, আই মিন স্যাম্পল যেটা সেটা, ইলেকট্রিক ব্যালেন্স, ডায়েটটাকে মেজারমেন্ট করার জন্য কত গ্রাম নেব, সক্সলেট অ্যাপারেটাস তো লাগবে, ড্রাইং একটা ওভেন লাগবে যেখানে আমরা সলভেন্টটাকে উদ্বায়ী করে ফেলার জন্য এবং এই যে আমাদের ডায়েটটাকে ড্রাই করার জন্য ওভেনটা ব্যবহার করা হয়। থিম্বল পেপারটা লাগবে হচ্ছে আমাদের সক্সলেট অ্যাপারেটাসের মধ্যেই। হিটিং মেন্টাল লাগবে, গ্লাস রড, তারপরে সিলিকা জেল, অ্যাসিটন, কটন প্লাগস, এগুলো এডিশনাল জিনিসপত্র হচ্ছে আমাদের এই যে টোটাল প্রসিডিউরটা চালানোর জন্য এগুলো লাগবে। ওকে, প্রসিডিউরের মধ্যে স্মল অ্যামাউন্ট অফ স্যাম্পল, 2 গ্রাম স্যাম্পল আমরা একটা থিম্বল পেপারে নিলাম। ঠিক আছে, 2 গ্রাম স্যাম্পল একটা থিম্বল পেপারে নিলাম। আর এরপরে থিম্বল পেপারটাকে আমরা সক্সলেট অ্যাপারেটাসের মধ্যে প্লেস করলাম। সক্সলেট অ্যাপারেটাসের মধ্যে 2 গ্রাম স্যাম্পল থিম্বল পেপারের মধ্যে নিয়ে আমরা প্লেস করলাম। এরপরে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অ্যাসিটন, যেটা সলভেন্ট হিসেবে কাজ করে, সেটা আমরা ওই সক্সলেট অ্যাপারেটাসের মধ্যে যে জায়গা আছে সেখানে আমরা ঢেলে দিলাম, যাতে আমাদের স্যাম্পলটা এই অ্যাসিটনের সাথে মিক্স হতে পারে। ঠিক আছে, এরপরে এই যে প্রিপেয়ার যে ফিডটা, অ্যাসিটন মিশ্রিত যে স্যাম্পলটা, এটাকে আমরা হিট দেব। কত ডিগ্রি সেন্টিগ্রেডে? 70 ডিগ্রি সেন্টিগ্রেডে 2.5 ঘন্টা যাবত আমরা এটাকে হিট দিব। ঠিক আছে, যাতে এটা প্রপারলি আমাদের স্যাম্পলটা সলভেন্টের মধ্যে মিক্স হতে পারে। ঠিক আছে, যাতে আমাদের স্যাম্পলটা বা ফিডটা অ্যাসিটনের সাথে সুন্দরভাবে মিক্স হয়ে যেতে পারে, এই জন্য এটাকে আমরা 70 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রায় 2.5 ঘন্টা যাবত এটাকে আমরা হিটিং করব। এরপরে অ্যাসিটন এবং লিপিড মিশ্রিত, অ্যাসিটন এবং লিপিড মিশ্রিত যে একটা সলিউশন তৈরি হবে, সেটাকে আমরা গ্লাস বিকারে নিয়ে ওভেনে প্লেস করব। ঠিক আছে, আমরা যে হিটিং এর পরে যে স্যাম্পলটা পেলাম, হিটিং এর পরে যে মিক্সচারটা পেলাম, এই মিক্সচারটাকে আমরা গ্লাস বিকারে নিয়ে আমরা ওভেনে প্লেস করব। ঠিক আছে, তো এই যে গ্লাস বিকারটা নিলাম, এটাকে কিন্তু আগেই ওজনটা নিয়ে নিতে হবে, যে এটার ওজন ধরো হতে পারে যে 300 গ্রাম, গ্লাস বিকারের ওজন, বা 250 গ্রাম, এটা কিন্তু আগেই নিয়ে নিতে হবে। গ্লাস বিকারের ওজনটা প্রি ওয়েটেড গ্লাস বিকার নিতে হবে, মানে গ্লাস বিকারের ওজনটা কিন্তু প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে। এরপরে এটাকে এটার মধ্যে আমরা অ্যাসিটন মিশ্রিত আমাদের ফিড স্যাম্পলটা, অ্যাসিটন মিশ্রিত ফিড স্যাম্পলটা আমরা হচ্ছে ইয়েতে নিতে পারবো, ওই গ্লাস বিকারে নিতে পারবো। এখন আবার যদি শুরু থেকে আমরা একটু মনে করাই দিই, আমরা একটা 2 গ্রাম স্যাম্পল নিলাম থিম্বল পেপারে, সেটা হচ্ছে সক্সলেট অ্যাপারেটাসের মধ্যে দিলাম। এরপরে এটার সাথে অ্যাসিটন মিক্স করলাম। যখন আমরা অ্যাসিটন মিক্স করব এবং হিট দিব, তখন কি হবে? তখন হচ্ছে সলভেন্ট এবং যে অ্যাসিটন এবং আমাদের ফিডের ভেতরে যে লিপিডটা আছে সেটা হিটিং এর পরে কিন্তু মিক্স হয়ে একটা সলিউশন তৈরি হবে। আর যে ফিডের আলাদা যে অংশগুলো থাকে সেটা আমরা অ্যাপারেটাসের যে হচ্ছে আউটলেট যে ভালভ, ওটা থেকে বের করে নিতে পারবো। ঠিক আছে, কিন্তু আমাদের বিকারে রয়ে যাবে কি, অ্যাসিটন রয়ে যাবে এবং কি রয়ে যাবে ওটার সাথে আমাদের যে দ্রবীভূত লিপিড, ফিডের যে দ্রবীভূত লিপিডটা সেটা রয়ে যাবে। তাহলে ওই লিপিড এবং অ্যাসিটনের যে সলিউশনটা আমরা তৈরি করতে পারলাম, সেটাকে আমরা প্রিওয়েটেড গ্লাস বিকারে নিয়ে ওভেনে দিয়ে দেব ফর ওভারনাইট, মানে রাতে, পুরা সারা রাতের জন্য আমরা এটাকে ওভেনে দিয়ে দেবো 105 ডিগ্রি সেন্টিগ্রেডে। এটাকে আমরা আবার হিট দিব। ঠিক আছে,
এই যে ওভারনাইট 105°C আমরা ওভেনে এটাকে ড্রাই করছি, তখন কি হবে, অ্যাসিটোনটা যেটা আমাদের সলিউশনে ছিল, অ্যাসিটোনটা সলভেন্টটা সেটা উড়ে যাবে এবং যেটা থেকে যাবে সেটাই আমাদের হচ্ছে লিপিডটা। ঠিক আছে, যেটা থেকে যাবে সেটাই হবে লিপিডটা। তাহলে আমাদের ওই যে আগের যে বিকারটার আমরা ওয়েট নিয়েছি আর পরে লিপিড সহযোগে যে বিকারটা, যদি আমরা দুইটা ওয়েটের ইয়ে করি, মাইনাস করি, তাহলে কিন্তু লিপিডের ওয়েটটা পাওয়া যাবে। তাহলে এই ক্যালকুলেশনে কিন্তু সেটাই বুঝতে চেয়েছে যে পার্সেন্ট অফ ক্রুড লিপিড ইকুয়াল টু ওয়েট অফ বিকার উইথ লিপিড, মানে যেটা আমরা ওভেন ড্রাই করার পরে পেলাম, এবং ইনিশিয়াল ওয়েট অফ বিকার, এই দুইটাকে মাইনাস করতে হবে, এটার সাথে 100 মাল্টিপ্লাই করে পুরো জিনিসটাকে হচ্ছে স্যাম্পলের ওয়েট দিয়ে ভাগ করতে হবে। স্যাম্পলের ওয়েট তো আমরা 2 গ্রাম স্যাম্পল নিয়েছিলাম, এবং এইটা করার পরে যেটা পাবো সেটাই হবে আমাদের পার্সেন্ট অফ ক্রুড লিপিড, পার্সেন্ট অফ ক্রুড লিপিড। তাহলে এইভাবে কিন্তু সহজ পদ্ধতিতে আমরা ক্রুড লিপিডের পরিমাণটা আমাদের ফিড স্যাম্পল থেকে বের করতে পারবো, একটা সহজ ক্যালকুলেশন। লিপিড যে বিকারের মধ্যে যে লিপিড ছিল সেটা ওজন এবং ইনিশিয়াল ওয়েট যাবে, সেটাকে স্যাম্পলের ওয়েট দ্বারা ডিভাইড করলেই আমরা পার্সেন্ট অফ ক্রুড লিপিডটা পেয়ে যাব। তাহলে লিপিডটা তো তোমরা দেখলে খুবই ইজি, প্রোটিনটাও খুবই ইজি, একটু বড় বাট ইজি। ঠিক আছে, মানে লিপিডের চেয়ে বড়, বেশি বড় না। তো এটাই সবচেয়ে কিন্তু হচ্ছে ক্রুশিয়াল ম্যাটার আমাদের মাছের ফিডের ক্ষেত্রে, যে প্রোটিন কত শতাংশ দিয়েছে। সাধারণত যদি কোনো অল্টারেশন হয় তাহলে কিন্তু প্রোটিন পার্সেন্টেই হয়, হয়তো দেখা যায় যে দিয়েছে 15% প্রোটিন, কিন্তু তারা দাবি করছে যে এখানে 25% প্রোটিন আছে, যে ফিডটা আমরা কিনে মাছকে খাওয়াই সেটার কথা বলছি। তো এটা জানা জরুরি যে এখানে হচ্ছে আমাদের প্রিপেয়ার যে ডায়েট সেটা প্রোটিনের কন্টেন্ট কতটুকু আছে। আবার অনেক সময় যে ফার্ম মেড যে ফিড গুলো আমরা ফার্মেই তৈরি করি মাছকে খাওয়ানোর জন্য, অনেক সময় দেখা যায় যে হচ্ছে ব্রুট ফিশকে একটু বেশি পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার দেওয়া হয়। তো ওই যে যখন ফার্ম মেড ওইটা ওন তৈরি করা হয়, ফার্ম মেড যে ফিড গুলো, সেটাতেও আমাদের প্রোটিন কন্টেন্টটা ঠিক আছে কিনা এটা জানার জন্য কিন্তু এই অ্যানালাইসিসটা করা যায়। ঠিক আছে, যে আমরা হয়তো প্রোটিনের উৎস হিসেবে সেখানে ফিশ মিল দিচ্ছি, ফিশ সলভেন্ট সলিউশন, বা হচ্ছে মিট মিল দিচ্ছি, বা পোল্ট্রি ফিড দিচ্ছি, সরি পোল্ট্রি ফিড না, পোল্ট্রি মিল দিচ্ছি, পোল্ট্রি হচ্ছে ড্রপিংস দিচ্ছি, যাই দিই না কেন অ্যাজ এ সোর্স অফ প্রোটিন, আমরা যে দিচ্ছি সেটা কিন্তু আমাদের 100 গ্রাম ফিড তৈরির পরে এখানে কত গ্রাম প্রোটিন থাকলো। আমরা হয়তো চাচ্ছি যে মাছকে আমরা 35% প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াবো, তো আদৌ সেটা আমি রাখতে পারছি কিনা এই অ্যানালাইসিসটার মাধ্যমে কিন্তু আমরা সেটা জানতে পারবো। তো এটা জেলডাল মেথড, হচ্ছে জোহান জেলডাল নামে একজন ভদ্রলোক, উনি 1883 খ্রিস্টাব্দে এই মেথডটা হচ্ছে উনি উদ্ভাবন করেছেন। উনি একজন ব্রিওয়ার ছিলেন, আই মিন যেটা হচ্ছে মানে অ্যালকোহল তৈরি করেন আর কি। তো উনি এই পদ্ধতিটা আবিষ্কার করেছেন, তার নাম অনুসারে এটাকে জেলডাল মেথড বলা হয়। জেলডাল মেথডকে আমরা মোটামুটি ডাইজেশন, নিউট্রালাইজেশন এবং ট্রাইট্রেশন এই 3টা স্টেপসে ভাগ করতে পারি। মোটামুটি 3টা স্টেপসে এই মেথডটা কাজ করে, ডাইজেশন, নিউট্রালাইজেশন এবং ট্রাইট্রেশন। আর এখানে একটা কনভার্সন ফ্যাক্টর আছে যেটা হচ্ছে 6.25। এটা 6 আমরা যে রেজাল্টটা পাবো সেটাকে 6.25 দিয়ে গুণ করতে হয়, তাহলে এটা আমরা হচ্ছে প্রোটিনের পরিমাণটা পাবো। কারণ আমরা জানি যে প্রোটিনে নাইট্রোজেন 0.16 গ্রাম, তাহলে 100 গ্রাম প্রোটিনে যদি 16 গ্রাম নাইট্রোজেন থাকে, তাহলে হচ্ছে এই এই যে মানে এই যে ইয়েটা ইউনিভার্সাল ট্রুথটা যে 100 গ্রাম প্রোটিনের মধ্যে 16 গ্রাম নাইট্রোজেন থাকে, তো এই কনভার্সন ফ্যাক্টরটাই হচ্ছে যখন আমরা 100 কে 16 দ্বারা ভাগ করি 6.2 আসে, তখন এই কনভার্সন ফ্যাক্টরটাই আমাদের ক্যালকুলেশনে ব্যবহার করতে হয়, তাহলে আমরা প্রোটিনের পরিমাণটা পেয়ে যেতে পারি।
তো এটার প্রিন্সিপালটা কি? আগেরটা যেমন প্রিন্সিপালটা ছিল হচ্ছে, আবার যদি তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই, যে স্যাম্পল সেটার সাথে আমরা অ্যাসিটন একটা সলভেন্ট মিক্সচার করব, সলভেন্টটাকে উদ্বায়ী করে ফেলবো, এবং পরে আমাদের ক্রুড ফ্যাট যেটা সেটা পাবো। কিন্তু এটার প্রিন্সিপালটা কি? এটা প্রিন্সিপালের যদি আমরা হচ্ছে আলোচনা করতে চাই, তো প্রথমেই কি আসবে, যেহেতু এটা তিনটা স্টেপ তাই না, একটু আগেই তোমাদের সাথে শেয়ার করলাম যে এই যে জেলডাল মেথড, এটা হচ্ছে তিনটা স্টেপ, কি? ডাইজেশন, নিউট্রালাইজেশন এবং টাইট্রেশন। তো প্রথমে তো আমাদের অবশ্যই ডাইজেশনটা করতে হবে। এটার জন্য আমাদের কি করতে হবে, ফিড স্যাম্পলটাকে একটা ডাইজেশন ফ্লাস্কে নিতে হবে, এবং এবং এটাকে হচ্ছে হিট দিতে হবে কিসের উপস্থিতিতে? সেখানে দিতে হবে সালফিউরিক অ্যাসিড, এনহাইড্রাস সোডিয়াম সালফেট এবং একটা ক্যাটালিস্ট, সেটা কপার, সিলেনিয়াম, টাইটেনিয়াম অথবা মার্কারি, যে কোনো একটা হতে পারে। এবং যেটা পানি শূন্য সোডিয়াম সালফেট সেটা ব্যবহার করতে হবে, সাথে দিতে হবে সালফিউরিক অ্যাসিড। এবং এই সবগুলো জিনিস স্যাম্পলের সহিত নিয়ে আমাদের ডাইজেশন ফ্লাস্কে হিটিং দিতে হবে, হিট দিতে হবে। ঠিক আছে, যখনই হিট দেওয়া হবে তখন এই ডাইজেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ডাইজেশন কমপ্লিটের পরে কি হবে, যে ফুডের যে নাইট্রোজেন সেটা অ্যামোনিয়াতে পরিণত হবে। ঠিক আছে, এবং অর্গানিক ম্যাটার যেগুলো আলাদা থাকে সেগুলো কার্বন ডাই অক্সাইড এবং পানিতে পরিণত হবে। তো ওই যে ফুডের যে নাইট্রোজেন সেটা অ্যামোনিয়াতে কনভার্ট হলো, কিন্তু অ্যামোনিয়ার যে গ্যাসটা সেটা কিন্তু উদ্বায়ী হয়ে লিবারেটেড হয়ে যাবে না, আমাদের সলিউশনেই থেকে যাবে, কেননা এটা অ্যামোনিয়াম আয়ন ফর্ম গঠন করে, এবং সেটা সালফেট আয়নের সাথে মিলে অ্যামোনিয়াম সালফেট তৈরি করে। ঠিক আছে, যেহেতু অ্যামোনিয়াম সালফেট তৈরি হয়ে যায়, সালফেট আয়নের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেটে পরিণত হয়, এই জন্য এটা আমাদের সলিউশনেই থেকে যায়, অ্যামোনিয়া গ্যাস হয়ে কিন্তু চলে যায় না। ডাইজেশনের পরে নিউট্রালাইজেশন আসে। তো এখানে আমরা হচ্ছে যে অ্যামোনিয়াম সালফেটটা পাই, সেটাকে আবার একটা হচ্ছে অ্যালকালাইন অ্যালকালাইন একটা হচ্ছে ইয়ে করি, সলিউশনের সাথে মিক্স করি, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা যে পূর্বে ডাইজেশন থেকে পেয়েছি অ্যামোনিয়াম সালফেট যেটা, সেটার আমরা হচ্ছে বিক্রিয়া করি। তো এরপরে কি হয়, এই বিক্রিয়ার ফলে দেখতেই পাচ্ছ এখানে যে একটা ইয়ে দেওয়া আছে, 2 নম্বর যেটা ক্যালকুলেশন, সেখানে দেখো এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, পানি তৈরি হয়, এবং সোডিয়াম সালফেট তৈরি হয়, তাই তো? তো এই যে অ্যামোনিয়া গ্যাস সেটা কিন্তু এবার লিবারেটেড হয়ে চলে যায়, যেহেতু এটা উদ্বায়ী। তো এটা হচ্ছে আমাদের এই ইয়ে থেকে আহ, চলে যায়, যেটা বাকি থাকে সেটা কি? সেটা থাকে হচ্ছে সোডিয়াম সালফেট। তো এই সোডিয়াম সালফেটটাকেই, এটা কি, এটা তো অ্যালকালাইন একটা পদার্থ, তাই তো? এটাকে নিউট্রালাইজ করার জন্য এটার সাথে খুব মাইল্ড একটা অ্যাসিড যোগ করা হয়। ঠিক আছে, যেহেতু ওটা ক্ষার জাতীয় পদার্থ ছিল, এটাকে নিউট্রালাইজ করার জন্য লাস্ট স্টেপে এটার একটা মাইল্ড অ্যাসিড যোগ করা হয়। কোন অ্যাসিডটা? বোরিক অ্যাসিড যোগ করা হয়। তো এই বোরিক অ্যাসিডের ফলে, বিক্রিয়ার ফলে দেখো কি উৎপাদন হয়, আবার একটা অ্যামোনিয়াম আয়ন হিসেবে অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়, এটার সাথে বোরেট আয়ন তৈরি হয়, H2BO3-। বোরেট আয়ন তৈরি হয়। এই যে বোরিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার হচ্ছে যে, সরি তোমাদেরকে আমি একটু ভুল তথ্য দিয়েছি, রিয়েলি সরি ফর দ্যাট। এই যে উদ্বায়ী যে অ্যামোনিয়া গ্যাসটা, সেটাই আসলে আমরা আবার রিসিভিং ফ্লাস্কে ওইটাকে আমরা গ্রহণ করি। ঠিক আছে, এই যে 2 নম্বর বিক্রিয়া থেকে যে অ্যামোনিয়া গ্যাসটা লিবারেটেড হয়, এই লিবারেটেড অ্যামোনিয়া গ্যাসটাকেই আমরা রিসিভিং ফ্লাস্কে গ্রহণ করি। এই যে the ammonia gas that is formed is liberated from the solution and moves out of the digestion flask and into the রিসিভিং ফ্লাক্স হুইচ কন্টেইনস এন্ড এক্সেস অফ বোরিক অ্যাসিড। এই যে যেহেতু এটা লিবারেটেড হয়ে যায় এই এই বিক্রিয়ার কারণে অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হয়, সেটা লিবারেটেড হয়ে যায়, এই উদ্বায়ী গ্যাসটাকেই রিসিভিং ফ্লাস্কে কালেক্ট করা হয়। সেই রিসিভিং ফ্লাস্কে আগে থেকেই বোরিক অ্যাসিডটা দেয়া থাকে,
তো বোরিক অ্যাসিডের সাথে এটা বিক্রিয়া করে বোরেট আয়ন তৈরি করে, H2BO3 আয়ন তৈরি করে। এই বোরেট আয়নটাই আমাদের মেইন কাজটা করে, সেটা হচ্ছে এই বোরেট আয়নটাকে আবার আমরা টাইট্রেশন করি। তো এই টাইট্রেশনের সময় যে স্ট্যান্ডার্ড সালফিউরিক অ্যাসিড অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়, তো সেই টাইট্রেশনের সময় কতটুকু এইচ আয়নের দরকার হচ্ছে, হাইড্রোজেন আয়ন কত পরিমাণে দরকার হচ্ছে, সেই কনসেন্ট্রেশনটাই আমাদের জানা জরুরি। কি পরিমাণে হাইড্রোজেন আয়নটা আমাদের এই যে বোরেট আয়নটাকে নিউট্রালাইজ করে আবার বোরিক অ্যাসিড তৈরি করছে, এই যে এইচ আয়নটা কত পরিমাণে লাগছে সেই পরিমাণটাই আমাদের জানা জরুরি। এই পরিমাণটা যদি আমরা বের করতে পারি তাহলে এইটাই হবে হচ্ছে ইকুইভ্যালেন্ট টু দ্য কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন দ্যাট ওয়াজ ইন দ্য অরিজিনাল ফিড। যতটুকু এইচ আয়ন প্রয়োজন হয় এই বিক্রিয়াটা কমপ্লিট করতে, ওইটাই হচ্ছে আমাদের অরিজিনাল ফিডে বা স্যাম্পলে যে পরিমাণ নাইট্রোজেন ছিল সেটার হচ্ছে সেম পরিমাণ। ঠিক আছে, তো এই পরিমাণটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা ওই নাইট্রোজেনের পরিমাণটাও বা কনসেন্ট্রেশনটাও বের করতে পারবো। তো দেখতে পাচ্ছ এখানে যে ম্যাটেরিয়ালস গুলোর কথা বলা হয়েছে, কি কি ম্যাটেরিয়ালস লাগে। প্রিপেয়ার ডায়েট, যেটা থেকে প্রোটিনটা বের করব সেটা, স্পুন, ইলেকট্রিক ব্যালেন্স, ডাইজেশন ইউনিট, ভর্টেক্স মিক্সচার, ম্যাগনেটিক স্টিয়ারার, ডাকলেস ফিউম কাপবোর্ড, কনিক্যাল ফ্লাস্ক, বুরেট, পিপেট, ডিস্টিলেশন ইউনিট, এই সবকিছু ম্যাটেরিয়ালস গুলোই কিন্তু লাগে। আর যদি কেমিক্যালস এর মধ্যে জানতে চাই তাহলে ডাইজেশন মিক্সচারটা লাগবে, যেটা সেটা কিন্তু এই ডাইজেশন মিক্সচারটা সাধারণত ব্যবহার করা হয়, সেটা হচ্ছে প্রিপেইড থাকে, অলরেডি তৈরি করাই থাকে। 100 ml অফ K2SO4, 10 ml অফ CuSO4 এবং 1 গ্রাম সেলেনিয়াম পাউডার। এটা হচ্ছে ডাইজেশন মিক্সচার, এটা প্রিমিক্স, ওই প্রিমিক্স হিসেবেই পাওয়া যায়, এটা ব্যবহার করা হয়। H2O2 ব্যবহার করা হয় 30%, কনসেন্ট্রেটেড H2SO4 ব্যবহার করা হয়, বোরিক অ্যাসিড ব্যবহার করে 2%, সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় 40%, আর সোডিয়াম থায়োসালফেট ব্যবহার করা হয় হচ্ছে 33%। তারপরে হচ্ছে ইন্ডিকেটরের জন্য ব্রোমোক্রিসল গ্রিন ব্যবহার করা হয় 0.1 গ্রাম, মিথাইল রেড 0.065 গ্রাম এবং ইথানল 100 ml। এই কেমিক্যাল গুলো আমাদের এই টোটাল যে প্রসিডিউরটা, প্রোটিন বের করার প্রসিডিউরটা জন্য এই কেমিক্যাল গুলো ব্যবহার করা হয়। এখানে কিছু ছবি দেওয়া আছে যেসব ম্যাটেরিয়ালস বা জিনিসপত্র ব্যবহার করা হয়। প্রথমটা দেখো হচ্ছে ডাইজেশন, যে ইয়েটা টোটাল ডাইজেশন যে কাজটা করা হয় এই ইয়ের মধ্যেই, যেটা এখানে বলা হয়েছে হচ্ছে ডাইজেশন ইউনিট, এটাই হচ্ছে ডাইজেশন ইউনিট। এছাড়া দেখো ইলেকট্রিক ব্যালেন্স, ম্যাগনেটিক স্টিয়ারার, ফিউমলেস কার্ডবোর্ড, আবার হচ্ছে ভর্টেক্স মিক্সচার, সবকিছু ছবি দেয়া আছে। কনিক্যাল ফ্লাস্ক, বুরেট, পিপেট এগুলোরও ছবি দেয়া আছে, ডাইজেশন হচ্ছে ইউনিটের ছবি দেয়া আছে। তো কিভাবে আমরা প্রসিডিউরটা চালাই, আমরা মেইন ইয়েটা তো জানলাম, প্রিন্সিপালটা তো জানলাম, ডাইজেশন, নিউট্রালাইজেশন, তারপরে হচ্ছে টাইট্রেশন, এগুলোর মাধ্যমেই করা হয়। কিন্তু ল্যাবের প্রসিডিউরটা কি করা হয়, মেইন প্রসিডিউরটা ল্যাবরেটরিতে কিভাবে মেনটেন করা হয়, ঠিক আছে, সেটার জন্য কি করতে হবে। প্রথমে স্যাম্পল, যেটা ফিড স্যাম্পল, 2 থেকে 3 গ্রাম স্যাম্পল নিতে হবে এবং সেটা হচ্ছে ইলেকট্রিক ব্যালেন্সে ওয়েট নিতে হবে, ওয়েট নিয়ে এটাকে ডাইজেশন টিউবে দিয়ে দিতে হবে। তো একই সাথে আমরা একটা ডাইজেশন টিউবে কিন্তু কয়েকটা স্যাম্পল অ্যানালাইজ করতে পারি। তো এটার জন্য কি করতে হবে, প্রত্যেকটা স্যাম্পলের জন্য ডাইজেশন টিউবের একটাতে আমরা স্যাম্পল দিলাম, পাশেরটা ফাঁকা রাখতে হবে, আবার তারপরেরটাতে আরেকটা স্যাম্পল দিতে পারবো। ঠিক আছে, তাহলে পাশেরটা ব্ল্যাঙ্ক রাখতে হবে। এইভাবে আমরা ডাইজেশন টিউবটা ব্যবহার করতে পারবো বিভিন্ন স্যাম্পলের জন্য। ফর ইচ স্যাম্পল ডাইজেশন টিউব ওয়াজ টেকেন and one digestion tube was used as blank। তাহলে
এভাবে করতে হবে। এরপরে কি 1.1 গ্রাম ডাইজেশন মিক্সচারটা আমাদের প্রতিটা টিউবের মধ্যে দিয়ে দিতে হবে। আমরা যে ডাইজেশন মিক্সচারটা দেখে আসলাম প্রিপেইড যে ডাইজেশন মিক্সচারটা, সেটা আমরা স্যাম্পলের সাথে সেই টিউবের মধ্যে দিয়ে দেবো কতটুকু 1.1 গ্রাম, এবং 10 ml কনসেন্ট্রেটেড H2SO4 দিতে হবে। এরপরে ডাইজেশন টিউবটা হচ্ছে ডাইজেশন ইউনিটে ট্রান্সফার করে দিতে হবে, এবং ডাইজেশন যে প্রসেসটা সেটা শুরু হবে। ঠিক আছে, ডাইজেশন যে প্রসেসটা সেটা শুরু হবে, তার আগে আমাদের করতে হবে কি, স্যাম্পলটা নিতে হবে, সেটার সাথে ডাইজেশন মিক্সচারটা দিতে হবে 1.1 গ্রাম, এবং এর সাথে 10 ml করে H2SO4 দিতে হবে। তারপরে সেই টিউবটাকে আমরা ডাইজেশন ইউনিটে ট্রান্সফার করব এবং এই যন্ত্রটাকে চালু করে দিব। The sample were digested for 45 minutes at 420 degrees centigrade, and the color become light green, and after that tube were removed for digestion unit. তো 45 মিনিট ধরে ডাইজেশন প্রসেসটা চলবে, এবং তাপমাত্রাটা কত 420 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে হিট দিতে হবে। তো যখন এটা লাইট গ্রিন কালার চলে আসবে, আমাদের যে স্যাম্পলটা সেটা লাইট গ্রিন কালার চলে আসা মানেই এটার এই পর্যায়ের কাজ শেষ, তখন এটাকে ডাইজেশন ইউনিট থেকে বের করে নিতে হবে। এটাকে তারপরে কুল করতে হবে, ঠান্ডা করে নিতে হবে। আফটার কুলিং ফর সামটাইমস 5 ml হচ্ছে ইয়ে দিতে হবে, Na2H2O3 দিতে হবে, এবং সেটাকে হচ্ছে ভর্টেক্স মিক্সচারে মিক্স করতে হবে। এই যে ভর্টেক্স মিক্সচারের একটা ছবি আছে এখানে, এই যে এই ভর্টেক্স মিক্সচারে এই টিউবটা এইভাবে দিলে, এখানে একটু হালকা চাপ দিলে কিন্তু এটা অটো মিক্স হতে শুরু করে। তোমরা নিশ্চয়ই দেখেছো এটা, আহ আমাদের ল্যাবে আছে। আর এটা তো এখন মনে হয় মাধ্যমিক লেভেলেও ব্যবহার করা হয়। তো মিক্স স্যাম্পল দুইটা স্যাম্পল মিক্স করার জন্য সাধারণত ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে ওই যে ভর্টেক্স মিক্সচারের স্যাম্পলটাকে মিক্স করার পরে ওইটার সাথে আবার 100 ml 40% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন এটা হচ্ছে মিক্স করতে হবে। ঠিক আছে, এই সলিউশনটা কেন মিক্স করা হয়, যাতে এটা সাফিসিয়েন্টলি অ্যালকালাইন হয়, যথেষ্ট পরিমাণে ক্ষারীয় করার জন্য 100 ml 40% সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স করতে হবে। এরপরে এটাকে হচ্ছে 25 ml 4% boric acid was added to a conical flask. Heat the digestion tube until the color of boric acid solution turns to greenish. Before transferring to distillation unit, 2 drops mixed indicator was added to each of the flasks, which appears violet color. The extraction found in conical flasks during distillation was titrated with 0.2 NaCl. The titration was done by using magnetic stirrer for mixing. When the color of the solution was found pink, the titration is completed. তাহলে আমরা যে সলিউশনটাকে ইয়ে করলাম, অ্যালকালাইন করলাম সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স করে, তো হচ্ছে এই ফ্লাস্কেই আবার হচ্ছে 25 ml বোরিক অ্যাসিড দেওয়া হয়, যেটার কনসেন্ট্রেশন হচ্ছে 4%, এবং দেওয়ার পরে এটা গ্রিনিশ কালার ধারণ করে। তো এটাকে হচ্ছে আবার 2 ড্রপ করে মিক্সড ইন্ডিকেটর দেওয়া হয়, যেটা হচ্ছে ওই গ্রিনিশ কালারটা পরে কি কালার দেখা যায়, ভায়োলেট কালার দেখা যায়। তো এই ভায়োলেট কালারটা যখন আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড মিক্সিং এর পরে টাইট্রেশন করা হয়, তো এই ভায়োলেট কালারটা টাইট্রেশনের পরে যখন পিঙ্ক কালারে পরিণত হয়, তখনই বুঝতে হবে যে টাইট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো কত ড্রপ ACl দেওয়ার পরে এটা পিঙ্ক কালার ধারণ করছে, ওই ওয়েটটাই সাধারণত নেওয়া হয়। সেই ওয়েটটা দিয়েই আমাদের পরবর্তী যে ক্যালকুলেশন সেটা ব্যবহার করা হয়। যে ক্যালকুলেশন সেটা দেখো, ml অফ টাইট্রেন্ট মানে কতটুকু লাগছে, এবং স্ট্রেংথ অফ ACl,
স্ট্রেংথটা তো আমরা জানি সেটা হচ্ছে 0.2 n, তাই তো? এই স্ট্রেংথ এবং কতটুকু লাগছে ml, এই পরিমাণটা মিলিলিটারে কতটুকু লাগছে এবং সেটা স্ট্রেংথ, দুইটাকে মাল্টিপ্লাই করতে হবে, সাথে 1.4 গুণ দিতে হবে। এই 1.4টা হচ্ছে মিলি ইকুইভ্যালেন্ট অফ নাইট্রোজেন। ঠিক আছে, তো এটা হচ্ছে অনেকটা তোমার এই যে ধ্রুবর মতো, যেটা আমাদের সবসময় 1.4 দিয়ে গুণ দিতে হবে এই ক্যালকুলেশনটার সময়। তো আমাদের বের করতে হবে হচ্ছে কতটুকু টাইট্রেন্টটা প্রয়োজন হচ্ছে সেইটা, আদারওয়াইজ। আর এই স্যাম্পলটা তো আমাদের জানাই আছে যে 5 গ্রাম স্যাম্পল নিয়েছি না 2 গ্রাম স্যাম্পল নিয়েছি, আদারওয়াইজ এগুলো বাকিগুলো সব কনস্ট্যান্ট থাকবে, কারণ এই ACLO 0.2 n এর স্ট্রেংথের ACL ব্যবহার করা হয়, 1.4টা তো ধ্রুব, প্লাস 100 তো মাল্টিপ্লাই করা হয়। আমাদের শুধু টাইট্রেন্টের পরিমাণটা জানতে হবে, তাহলেই এই ক্যালকুলেশনটা করা সম্ভব। তো যত ml টাইট্রেন্ট সেটা এটা পুরাটার সাথে গুণ করে পরে স্যাম্পলের ওয়েট দ্বারা ভাগ করে দিলেই কিন্তু আমাদের ক্রুড নাইট্রোজেনটা পাওয়া যাবে, আমাদের ফিডে নাইট্রোজেনের পরিমাণটা পাওয়া যাবে। তো আমরা জানি যে হচ্ছে নাইট্রোজেন থেকে প্রোটিনে কনভার্ট করতে হলে এটার কনভার্সন ফ্যাক্টর হচ্ছে 6.25, যেহেতু হচ্ছে প্রোটিনে 0.16 গ্রাম করে নাইট্রোজেন থাকে। তো এই জন্য দেখা যায় কি বলে, এই জন্যই এই নাইট্রোজেনটাকে আবার প্রোটিনে কনভার্ট করতে হলে এটাকে 6.25 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমাদের ফিডে ক্রুড প্রোটিনের পরিমাণটা পাওয়া যাবে। 100 গ্রাম প্রোটিনে 16 গ্রাম নাইট্রোজেন থাকে, তো ওই নাইট্রোজেন থেকে আবার প্রোটিনে কনভার্ট করতে হলে তখন আমাদেরকে ওই 6.25 দ্বারা মাল্টিপ্লাই করে দিতে হয়, তাহলে এই নাইট্রোজেনের থেকে আমরা ওই ক্রুড প্রোটিনটা বের করতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের কোনো ফিড থেকে ফিডের ক্রুড প্রোটিনটা বের করার নিয়ম, যেটা হচ্ছে জেল ডাল মেথডের সাহায্যে আমরা করে থাকি। আর লিপিডটা কিভাবে বের করে থাকি সেটা তো তোমাদেরকে দেখালাম সক্সলেট অ্যাপারেটাসের মাধ্যমে। তো এই দুইটাই ছিল হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস, আমি তোমাদের এই দুইটাই নিব। আর বাকিগুলো তোমাদের হিমেল স্যার নেবে, আশা করি হয়তো উনি প্রায় শেষই করে ফেলেছেন, আমার জানা নেই অবশ্য। তো তোমাদের প্র্যাকটিক্যাল এবং থিওরি যে কয়টা চ্যাপ্টার আমার নেওয়ার কথা ছিল আমি মোটামুটি নিয়ে তোমাদেরকে টাইমের মধ্যে শেষ করে দিতে পেরেছি, এজন্য আমার ভালো লাগছে। কিন্তু হচ্ছে আর একটু বেশি টাইম পেলে হয়তো মানে আর একটু ধীর স্থির ভাবে পড়ানো যেত। যাই হোক, সামনে তো আরো লকডাউন প্লাস করোনা সংক্রমণ অনেক বেড়ে গেছে। তো আমি আশা করব সবাই তোমরাও সাবধানে থাকবে, এবং আমার অনেক ঠান্ডা লাগছে। তো যেহেতু এখন করোনাকালীন সময় ঠান্ডা লাগলে খুব ভয় লাগে, তো আমি জানি না কি হয়েছে, কিন্তু এখনো মোটামুটি সুস্থ আছি, এই জন্য তোমাদের ক্লাসটা নিতে পারলাম। কিন্তু ঠান্ডা প্রচুর লাগছে আর কি, কথা মানে কথা বলতে খুব সমস্যা হচ্ছে। তো অনেক অনেক প্রেসার দিয়ে কথা বলতে হচ্ছে, তা না হলে মানে গলা দিয়ে কথা বেরোচ্ছে না। তা যাই হোক, আমার জন্য তোমরা দোয়া করো, তোমাদের সবার জন্য আমার দোয়া থাকবে অবশ্যই, তোমরা সাবধানে থাকবে। জি ম্যাম। ম্যাম আপনার প্র্যাকটিক্যালটা কি প্র্যাকটিক্যাল খাতায় লিখবো আমরা স্যারেরটার হ্যাঁ, মতো? কিন্তু এগুলো তো আসলে এই তোমাদের এই যে ইয়েগুলো, ওগুলো বিশ্ববিদ্যালয় খোলার পরে মানে লেখা টেখা, কারণ কোনো ব্যাচকেই আমরা প্র্যাকটিক্যাল লিখতে বলছি না। এর একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা যখন ক্যাম্পাসে আসার পরে এটা করবে, তখন সবার প্র্যাকটিক্যাল খাতা বলো বা সবকিছু সেম হবে, দেখতে সুন্দর লাগবে, কালার বলো সবকিছু সেম হবে, কিন্তু বাসায় তো হয়তো কেউ একটা এক ধরনের ব্যবহার করছো আর একজন আরেক ধরনের ব্যবহার করছো, সিমিলারিটি থাকে না। তো এই জন্য কোন দেখা যাচ্ছে যে কেউই লিখছে না, বা আমরাও লিখতে ওরকম ইয়ে দিচ্ছি না। আফটার তোমাদের এই যে কোভিড, তোমাদের যখন ক্যাম্পাস খুলবে তোমরা আবার আসবে, এরপরে সবাই একসাথে একই পেপার ইউজ করে লিখলে বিষয়টা মানে হোমোজেনাস হয়ে আর কি ভালো লাগবে। এই জন্য এইগুলা নিয়ে এখন চিন্তা করতে হবে না, আপাতত তোমরা তোমাদের সামনে যে পরীক্ষাটা আসছে সেটা নিয়ে একটু বেশি কনসেন্ট্রেশন করো, যে কিভাবে সেখানে ভালো করা যায়। জি ম্যাম। জি ম্যাম, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ ধৈর্য ধরে শোনার জন্য। পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম।